গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন নবম পর্ব। লতু হাওলাদার একদম চুপচাপ হয়ে গেছে। চুপচাপ হয়ে যাওয়ার কারণ দুটো। এক, মুজিবুর মিয়া যে শাস্তি পেয়েছে তা তার কল্পনারও বেশি ছিল। মুজিবুর মিয়ার সঙ্গে প্রতিশোধের খেলায় সে পুরোপুরি জিতে গেছে, সুতরাং এই নিয়ে আর উচ্চবাক্য করার কোনো কারণ নেই। দুই, একটা খেলায় জিতলেও আরেকটা খেলায় সে এখনো হেরেই আছে। জমিটা সে এখনো ফেরত পায়নি, কিন্তু আপাতত জেতার উপায়ও নাই। মুজিবুর মিয়ার যা অবস্থা, তাতে জমি জমা নিয়ে তাকে আর কোনো চাপ দিয়ে লাভ নেই। মেরে ফেলার ভয় দেখালেও লাভ হবে বলে মনে হয় না। লতু হাওলাদার এখন বিকল্প উপায় খুঁজছে। অনেকগুলো বিকল্প বুদ্ধি তার মাথায় আছে, কিন্তু তার কোনোটাই সে পুরোপুরি গুছিয়ে আনতে পারছে না। তার উপর মুজিবুর মিয়ার বউকে সে বুঝে উঠতে পারছে না। এই এক তো আবার অন্য। মাঝে মধ্যে লাইলির সঙ্গে তার কথাবার্তা যে হয় না তা নয়, আগেও হয়েছে। তবে প্রথম প্রথম এই মেয়ে যতটা আলাভোলা টাইপের ভাবভঙ্গি করেছিল, এখন তার পুরোপুরি উল্টো। এর কারণও অবশ্য আছে। লোকমান গ্রুপের প্রধান লোকমানের সঙ্গে কি করে যেন খুব খাতির হয়ে গেছে লাইলির। নিজের আপন ভাই নেই বলে লোকমানকে সে ভাই ডেকেছে। লতু হাওলাদারের ধারণা ছিল মুজিবুর মিয়ার এই অবস্থার পর তার আড়ত আর জমির একটা বন্দোবস্ত সে করে ফেলতে পারবে। প্রথম থেকেই নানা উপায়ে লাইলিকে ফুসমন্তর দিয়ে সেই জাগিয়ে তুলেছিল। মুজিবুর মিয়ার জমি জমার খবরাখবর দিয়ে লাইলিকে বুঝিয়েছিল তার অনাগত সন্তানের ভবিষ্যৎ বলে কিছু নেই। লতু হাওলাদার ধুরন্ধর মানুষ। সে লাইলি সম্পর্কে নানান কথাবার্তা আগেই শুনেছিল, আর প্রথমবার কথা বলতে গিয়ে সে বুঝে ফেলেছিল লাইলি যেই সেই মেয়ে ছেলে না, এই হলো ফনা গুটিয়ে থাকা এক বিষাক্ত সাপ। একবার জাগিয়ে তুলতে পারলেই যে কাউকে ছবল দিতে দেরি করবে না। তার ভাগ্য ভালো, সে তাকে জাগিয়ে তুলতে পেরেছিল মুজিবুর মিয়ার বিরুদ্ধে। না হলে আতাহার তালুকদারকে পালিয়ে যেতে যে মুজিবুর মিয়া সাহায্য করেছিল, ট্রলারে নিয়ে মোগলগঞ্জ অবধি গিয়েছিল, এই তথ্য সে পেত না। কিন্তু সমস্যা হচ্ছে, চালে খানিক ভুল হয়ে গেছে। লোকমানের সঙ্গে তার যে সম্পর্ক, এই সম্পর্ক তার বাকিটা পথের কাটা হয়ে দাঁড়িয়ে আছে। তবে লতু হাওলাদার হাল ছাড়ার পাত্র নন। সে প্রয়োজনে নতুন চাল চালবে। অবাক করা ব্যাপার হচ্ছে, আতাহার তালুকদারের কেউ আর গায়ে না থাকলেও এলাকায় অবশেষে ইলেকট্রিসিটি আসছে। আতাহার তালুকদারের ছেলে আফজাল তালুকদার সম্ভবত কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল। মাসখানেক হলো ইলেকট্রিসিটির খাম্বা বসে গেছে, তার লাগানো হচ্ছে। কোনো বাড়িতে এখনো লাইন না গেলেও পরীক্ষামূলকভাবে যজাতিপুর বাজারের মাঝখানে একটা বড় লাইট জ্বলে রাতে। লতু হাওলাদারের সেই জমির দাম এখন আকাশ ছোঁয়া। আর কদিন পর যে এই দাম কই পৌঁছাবে তা ধারণার বাইরে। এই জমি কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাছাড়া এটা তার বংশগৌরবের বিষয়। ওই জমি তার চাই চাই। আরেকটা বিষয় নিয়ে লতু হাওলাদার অনেক ভেবেছে। সেদিন তার বাড়ি থেকে খবরটা কিভাবে আতাহার তালুকদারের কাছে বা মুজিবরের কাছে পৌঁছেছিল, এই বিষয়ে লাইলি কিছু না বললেও তার ধারণা মসজিদের ইমাম আকরাম হোসেন ছাড়া এই কাজ আর কারো পক্ষে করা সম্ভব না। কিন্তু এই মুহূর্তে সে আকরাম হোসেনকে কিছু বলতে চায় না। আকরাম হোসেনের সঙ্গে তার স্বার্থের কিছু নেই। তাছাড়া এত এত ঝামেলার মধ্যে ছুঁচো মেরে হাত গন্ধ করারও কোনো মানে হয় না। লতু হাওলাদার এক সন্ধ্যায় দীর্ঘ পথ পায়ে হেঁটে মালোপাড়া গেল। মালোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যশোদা জীবন দে তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। লতু হাওলাদার তার দরজায় কড়া নাড়তে তিনি প্রবল বিরক্তি নিয়ে দরজা খুললেন। লতু হাওলাদার বলল, আদাব মাস্টার সাহেব। যশোদা স্যার লতু হাওলাদারকে দেখে খানিক অবাক হয়ে গেলেন। বললেন,
এত রাতে আপনি? লুতো হলদার বলল, একটা কাজে আসছিলাম মাস্টার সাহেব, জরুরি কাজ। যশোদা স্যার বললেন, আসেন আসেন, ভেতরে আসেন। লুতো হলদার ভেতরে গিয়ে বসল। যশোদা স্যার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। লুতো হলদার কোনো ভূমিকা না করেই বলল, মাস্টার সাহেব, আমার একখান চিঠি লিখে দিতে হইব। আমার ছেলের কাছে চিঠি লিখব, কিছু গোপন কথা লিখতে হইব। জানেনই তো আমি লিখতে পড়তে জানি না, আর যজাতিপুরে আমার নানান শত্রু। কার কাছে না কার কাছে যাব, সব যাই না শুই না কি ক্ষতি করব, এই জন্য আপনার কাছে আসা। যশোদা স্যার সঙ্গে সঙ্গে কথা বললেন না, খানিক চুপ করে থেকে বললেন, এত রাতে যজাতিপুর থেকে আপনি মালোপাড়া আসছেন চিঠি লেখানোর জন্য? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? লুতো হলদার হাসল, আগে তো চিঠি লেখা দেন, এইটাও একটা কাজ। যশোদা স্যার কোনো কথা বললেন না, তিনি চুপচাপ লুতো হাওলাদারের চিঠি লিখে দিলেন। চিঠিতে গোপন কোনো কথা নেই। তিনি তার ছেলে মোস্তফাকে লিখেছেন, সে যেন সম্ভব হলে মাস তিনেকের ছুটির ব্যবস্থা করে বাড়ি আসে, জরুরি দরকার আছে। ছুটি আর একটু বাড়াতে পারলে ভালো। চিঠি লেখা শেষ করে যশোদা স্যার বললেন, আমি বেশি রাত জাগি না, বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লুতো হলদার বলল, আমাকে আপনার একটা সাহায্য করতে হইব। যশোদা স্যার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লুতো হাওলাদার ফিসফিস করে বলল, আপনার আসল পরিচয় আর সবাই ভুললেও আমি কিন্তু ভুলি নাই। যশোদা স্যার গম্ভীর গলায় বললেন, আমার আসল পরিচয় কি? লুতো হাওলাদার বলল, আপনি বিশাল রাজনীতির মানুষ। এক সময় দেশের বড় বড় মানুষ আপনার চিনত। যুদ্ধের সময়ও দেশের জন্য অনেক বড় বড় কাম করছেন। কিন্তু আফসোস, এই গণ্ডগ্রামের মূর্খ লোকজন সেই সব কিছুই জানে না। যশোদা স্যার বললেন, তখন আমি শহরে থাকতাম, এই এলাকার লোকের তো বিষয়টা অত জানার কথা না। তারপরও মানুষ অল্প বিস্তর জানে। লুতো হাওলাদার তার গলা আরো খানিক নিচে নামিয়ে বলল, আপনার আরো একটা পরিচয় আছে, সেইটা কেউ জানে না। যশোদা স্যার এবার আর প্রশ্ন করলেন না, তাকিয়ে রইলেন লুতো হাওলাদারের চোখের দিকে। লুতো হাওলাদার বলল, আপনি যে এককালে কমিউনিস্ট পার্টির বিশাল লিডার ছিলেন, এই কথা কিন্তু এই গায়ের কেউ জানে না। যশোদা স্যার নিরুত্তাপ গলায় বললেন, সেটা অনেক আগের কথা হাওলাদার সাহেব, তখন বয়স কম ছিল, নানান স্বপ্ন টপ্ন ছিল, সমাজ, রাষ্ট্র, সিস্টেম সব বদলে দেবে এই সব। কিন্তু নানান কারণে স্বপ্নগুলো একে একে ভাঙতে লাগলো। দলের ভেতর নানান মতবিরোধ, দলও ভাঙা শুরু করলো। এক দুই ভাগে না, শত শত ভাগে। সেই টুকরা টুকরা ভাগগুলোর মধ্যে দলের মূল আদর্শ বলতে আর কিছু থাকলো না। সব হারিয়ে গেল ব্যক্তিকেন্দ্রিক। নানান গ্রুপও ভেঙে চুরে টুকরো টুকরো হতে থাকলো। এক সময় হতাশ হয়ে সব ছেড়ে ছুড়ে গ্রামে চলে এলাম। এখন বাচ্চা কাচ্চা পড়াই। সমাজ বদলাতে চাইলে নানান ভাবেই বদলানো যায়। এই বাচ্চা কাচ্চাদের যে পড়াই, এদের দিয়েও তো সমাজ বদলানো যায়, যায় না? লুতো হলদার বলল, এইসব আমি কি বুঝবো মাস্টার সাহেব? এইসব হইল আপনাদের মতন শিক্ষিত মানুষের কাম। আমার কাম জমি জিরাত নিয়া। লুতো হলদার একটু থামলো, তারপর বলল, গলাকাটা বশির গ্রুপের যে বশির, সে তো আপনার ছাত্র ছিল, তাই না? আপনার কাছে সে নানান বিষয়ে পড়তে আসতো। এবার ভালো রকম অবাক হলেন যশোদা স্যার। বললেন, এই কথা আপনারা কে বলছে? লুতো হলদার যশোদা স্যারের কথার জবাব না দিয়ে বলল, শুধু যে ছাত্র ছিল তাও না, সে পার্টিতে আপনার বিশাল শিষ্য ছিল। এখনো সে আপনারে গুরু ভাবে। শুধু গুরু কেন, নিজের বাপের মতন মানে। কথা কি মিথ্যা বললাম? যশোদা স্যার অবাক দৃষ্টিতে লতো হাওলাদারের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর শীতল গলায় বলল, আপনার উদ্দেশ্যটা কি? লতো হাওলাদার বলল, লোকমান গ্রুপই তো গলাকাটা বসিরের শ্বশুরে খুন করছিল। এরা তো একজন আরেকজনের বিরাট শত্রু। আপনি তো জানেনই, এখন তারা ঘাঁটি গাড়ছে যজাতিপুর হাটে।
ঘামটারে একদম ছারখার কইরা ফালাইতেছে। কি যে অত্যাচার করতেছে মানুষেরে। আপনি একটা ব্যবস্থা করেন মাস্টার সাহেব, যেমনি পারেন একটা ব্যবস্থা করেন। যশোদা স্যার যে লোকমানের কথা জানে না এমন না, কিন্তু তিনি এইসব নিয়ে কারো সঙ্গে কোনো কথা বলেন না, শোনেনও না। তার দিন কেটে যায় স্কুলে আর বাড়িতে। তিনি কারো সঙ্গে মেশেনও না। গলাঘাটা বসির তাকে বাবার চেয়েও বেশি মানে, শ্রদ্ধা করে, এই কথা সত্য। কিন্তু তিনি তার সাম্প্রতিক কর্মকাণ্ডে মোটেও সন্তুষ্ট না। তাছাড়া বশিরও নিজ থেকেই তার সঙ্গে খুব একটা যোগাযোগ করে না, কারণ পরে না আবার বশিরের সঙ্গে যোগাযোগের কারণে তিনি কোনো বিপদে পড়ে যান। যশোদা স্যার ঠান্ডা গলায় বললেন, মুজিবুর মিয়া নামে একজনকে আমি চিনতাম। আমার স্কুলে তার মেয়ে পড়তো, মা নেই। সেই ছেলেটারে নাকি ভয়াবহ রকম মারছে। লতু হাওলাদার সঙ্গে সঙ্গে কণ্ঠে দরদ ঢেলে বলল, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাস্টার সাহেব। ডান পায়ের গোড়ালি থেকে বাকি অংশ কাটার করাত দিয়ে কাটতে ফেলাইছে। ডান হাতও ভাঙ্গিয়া উল্টা দিকে বেঁকা হয়ে আছে। মুখের কোনো অবস্থা নাই। সবচেয়ে বড় কথা, সে বাচ্চা আছে আত পাগল হইয়া, কোনো কথা বলতে পারে না, কাউরে চেনে না। যশোদা স্যার শেষের কথাটা শুনে খানিক চমকালেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, তার একটা মেয়ে ছিল, কি যেন নাম? আরশি। আরশি? মেয়েটার কি খবর? ভারী চমৎকার মেয়ে। লতু হলদার তার গলায় আরো দরদ মিশিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আর বইলেন না মাস্টার সাহেব, মা মরা মাইয়া। জন্মের সময় মা মারা গেছে, এরপর ছিল বাপ। সেই বাপের এখন এই অবস্থা। থাকার মধ্যে ছিল দাদি, সেও কয়দিন আগে মারা গেছে। এখন ঘরে সৎমা। ও আল্লাহ মাবুদ, সেই মাঝে কি অত্যাচার করতেছে ওইটুকু দুধের বাচ্চা মাইয়ের উপর। আল্লাহর আরশ কাইপা জনের কথা এতদিনে যাইতো, কিন্তু ওই যে লোকমান, সে এখন ওই সৎ মায়েরে সব সাপোর্ট দিতেছে। মুজিবুর মিয়া আগে মাইয়াটার নামে কিছু জমি জমা কিনা রাখছিল, সেইগুলাও পরের ঘরের মাইয়া নামে লেখা দেওয়ানের চাপ দিতেছে। মেয়েটারে বানাইছে কামের মানুষ। মায়েটার দুঃখ দেখলে মাস্টার সাহেব। লুতো হলদারের চোখে সত্যি সত্যি পানি চলে এলো। যশোদা স্যার কিছু বললেন না, থম মেরে বসে রইলেন। তিনি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। সেই প্রথম যেদিন মুজিবুর মিয়া মেয়েটাকে ভর্তি করতে নিয়ে এলো, সেই প্রথম দিন দেখা মেয়েটার মুখটা তার চোখের সামনে যেন স্পষ্ট ছবির মতন জলজল করে ভেসে উঠল। ভেসে উঠল অদ্ভুত একজোড়া চোখ। তিনি সেই চোখের দিকে চেয়ে যেন চমকে গিয়েছিলেন। এত মায়া সেই চোখ জুড়ে। কিন্তু কি করবেন তিনি? তিনি যতদূর জানেন, গলাকাটা বশির পুলিশের হাতে ধরা পড়েছে। তার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই। যশোদা স্যার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হাওলাদার সাহেব, যদ্দূর জানি বশির এখন জেলে। তাছাড়া আমার সঙ্গে তার বহুদিন যোগাযোগও নেই। যশোদা স্যার একটু থামলেন, তারপর আবার বললেন, আসলে কি জানেন, ঈশ্বর মানুষকে সবকিছু করার ক্ষমতা দেন নাই। কিছু ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন, যাতে মানুষ তার উপর নির্ভরশীল থাকে। এই ঘটনায় আমি ঠিক ততটাই অসহায়, যতটা অসহায় হওয়ার কারণে ঈশ্বরের উপর নির্ভর করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। লতু হাওলাদারের সব উৎসাহ উদ্দীপনা যেন ধপ করে নিভে গেল। সে সেই রাতে আবার অতটা পথ পায়ে হেঁটে বাড়ি ফিরল। এই দীর্ঘ পথের পুরোটা জুড়েই সে মনের ঝাল মিটিয়ে জঘন্য সব গালাগালি দিল বাবু যশোদা জীবন দেখে। বাড়ি ফিরতে ফিরতে ফজরের আজান হয়ে গেল। লতু হাওলাদার মসজিদে নামাজ শেষ করে গেলেন ইমাম আকরাম হোসেনের কাছে। তার সঙ্গে ইমাম আকরাম হোসেনের কি কথা হলো তা জানা গেল না। তবে এই কথাবার্তার পরপরই ইমাম আকরাম হোসেন সিদ্ধান্ত নিয়ে নিলেন, সুযোগ পেলেই তিনি যজাতিপুর ছেড়ে পালাবেন। যজাতিপুর ছেড়ে না পালাতে পারলে তার বিপদ, ভয়ঙ্কর বিপদ। তিনি অপেক্ষায় থাকলেন সুযোগের, পালিয়ে যাওয়ার। লালি তার ঘরের চৌকিতে বসে ভাত খাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে আছে আরশি। এটা লাইলির নতুন নিয়ম। সে ভাত খাওয়ার পুরোটা সময় আরশিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই প্রতিটি মুহূর্ত তীব্র আতঙ্ক নিয়ে কাটাতে হয় আরশিকে।
তরকারিতে নুন বেশি বা কম হয়েছে, ভাত নরম বা শক্ত হয়েছে, এমন নানান রকম ভয়। আজও দাঁড়িয়েছিল আরশি। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছিল দীর্ঘ সময়। কি না কি হয়। ভাত খাওয়া শেষ হওয়ার ঠিক আগ মুহূর্ত ঘটল ঘটনাটা। লাইলি হঠাৎ ভাতের প্লেট ছুঁড়ে মারল আরশির দিকে। আরশি তড়িৎ মাথা না নোয়ালে আঘাতটা লাগতো। সামান্য ব্যবধানে মাথা এড়ালো প্লেটখানা। লাইলি লাফ দিয়ে নামলো বিছানা থেকে। তারপর ক্রুদ্ধ গলায় বলল, নবাবজাদি, তুই আমারে মারতে চাস? আমার উপর শোধ তুলস? দেখাইতেছি তোর শোধ। আরশি প্রথমে কিছুই বুঝল না। বুঝল তখন, যখন দেখল লাইলির হাতে লম্বা একটা চুল। লাইলি খপ করে আরশির চুল ধরে বলল, মাথায় চুল বেশি হয়েছে না? এই জন্যই ভাত তরকারির সঙ্গে আমারে চুল রেন্দা খাওয়াস। আরশি কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তবে লাইলি বলল, বলতেই থাকলো। মুখে যত অশ্রব্য ভাষা আছে তার সবটাই সে বলল। শুধু বলেই ক্ষান্ত রইল না। বিকেলের দিকে জজতেপুর বাজার থেকে ভোলানাথ নাপিতকে খবর দিয়ে আনলো। আরশিকে উঠোনের এক কোণে বসিয়ে সেদিনই আরশির মাথা ন্যাড়া করে দেওয়া হলো এবং সেই স্পষ্ট করে ঘোষণা দিল, এখন থেকে আরশির মাথা এমন ন্যাড়াই থাকবে। সেই রাতে আরশি এক ফোঁটা ঘুমাতে পারল না। সারা রাত জেগে রইল। চোখ বন্ধ করলেই কি এক প্রবল আতঙ্কে তার দম বন্ধ হয়ে আসে। পরের রাতেও জেগে রইল আরশি এবং বহুদিন বাদে মাঝরাতে আবার সেই ফিসফিস শব্দ শুনল, সঙ্গে আরো কিছু উদ্ভট শব্দ। বহু বছর পর এবার আবার বন্যার পানি বেড়েছে। বাড়ির চারপাশে নিচু জমি জুড়ে পানি। রাতভর সেই পানিতে নানান শব্দ। আরশির মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়। গত দুদিন ঘুম ভাঙার পর আরশি আবারও সেই ফিসফিস শব্দ শুনল, সঙ্গে কোনো এক নারী কণ্ঠের গোংরানির চিৎকার। আরশির প্রচন্ড ভয় হতে লাগলো। সে কি বাবাকে ডাকবে? কিন্তু বাবা কি করবে? বাকি রাতটা ভয়াবহ উৎকণ্ঠা আর দুঃস্বপ্ন নিয়ে কাটল তার। পরদিন ভোরে ঘুম ভাঙতেই আবার রাতের ভয়টা কেটে গেল। এরপর কয়েক রাত আর কোনো সারা শব্দ নেই। কেটে গেল আরো মাসখানেক। সেদিন ভয়াবহ গরম। সারাদিন মেঘে ছেয়ে আছে আকাশ। বাতাসের লেশমাত্র নেই কোথাও। গত দিন কয় ধরেই এই অবস্থা। বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না। আরশি উঠোনে মাছ কুটছিল। ভয়াবহ গরমের দুপুরবেলা হারাদন আর তালেব মাঝি উঠে এলো বাড়ির উঠোনে। তারা বিলের পানিতে নৌকা বেয়ে এসেছে। এই কবছরেই তালেব মাঝি যেন খুন খুনে বুড়ো হয়ে গেছে। সে আরশিকে বলল, কিরে, চুল কামাই ফেলছস? ভালো কাম করছস। যা গরম পড়ছে এইবার, চুল কামাইয়া ফেলে আই, ভালো করছস। তোর বাপ কই? আরশি বলল, আব্বা ঘরে, শরীরটা খারাপ, জ্বর আইছে মনে হয়। তালেব মাঝি ঘরে ঢুকলো। মুজিবুর মিয়া শুয়েছিল বিছানায়। তালেব মাঝির কথা শুনে উঠে বসেছে। তালেব মাঝি এদিক সেদিক তাকিয়ে ফিসফিস করে বলল, তোরে মালোপাড়ার যশোদা মাস্টার দেখা করতে বলছে। মুজিবুর মিয়া কোনো শব্দ বা ইশারাও করল না, কেবল কৌতূহলী চোখে তাকিয়ে রইল। তালেব মাঝি আবার বলল, আমি নাও লইছি, আমার লগে যাইতে বলছে, সঙ্গে তোর মায়েরেও নিতে বলছে। তোর মায়েরারে সে একটু দেখতে চায়। মুজিবুর মিয়া উঠে দাঁড়ালো। তালেব মাঝি বলল, দাঁড়া, তোর বউর সঙ্গে আগে কথা বললে নেই। সে লাইলির সঙ্গে কথা বলল। অবাক করা ব্যাপার হলো, লাইলি কোনো আপত্তিই করলো না, কেবল জিজ্ঞেস করলো, এখন গেলে আজ ফিরতে পারবো? তালেব মাঝি বলল, না, কাল সকাল সকাল ফিরবো, সঙ্গে তো নৌকা আছেই। লাইলি খানিক চুপ করে কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, নিয়ে যান। আরশির বুকের ভেতর কেমন ছটফট করছিল। কতদিন ধরে সে এই বাড়ি থেকে বের হতে পারে না। যশোদা স্যারের সঙ্গে দেখা হবে ভেবেই তার বুকের ভেতরটা কেমন ছটফট করছিল। সে ঘরে গিয়ে তার একমাত্র তুলে রাখা ফ্রকটা বের করে পড়ল। পুকুরের জলে নিচু হয়ে মুখ দেখল। ইস, চুলগুলো কেটে ফেলায় কি অদ্ভুতই না লাগছে তাকে। তাকে দেখতে লাগছে ঠিক ছেলেদের মতন। নৌকায় সে মুজিবুর মিয়ার পাশে জুবুথুবু হয়ে বসে রইল। বাবার পাশে বসে থাকতে তার কি যে ভালো লাগছে। কিন্তু ঘণ্টাখানেক পর নৌকা ভিড়ল হারাদনের বাড়ির সামনে। মুজিবুর মিয়ার
বাড়ি থেকে হারাধনের বাড়ি ঘণ্টাখানেকের পথ। মুজিবুর মিয়া কৌতূহলী চোখে তাকালো। হারাধন এতক্ষণে কথা বলল। মুজিবুর ভাই, চিন্তার কিছু নাই, যশোদা স্যার আমার বাড়িতেই, সে আগেই চলে আসছে। আমারে খবর পাঠাইয়া বলল আপনারে আমার বাড়িতে আইনা রাখতে। মুজিবুর মিয়া কিছুই বুঝল না, আর সেও না। তবে হারাধনের বাড়িতে গিয়ে যশোদা স্যারকে পাওয়া গেল না। হারাধন বলল, স্যার তো জানাইছিল সে বিকেলের মধ্যেই আইসা পড়ব, এখনো এলো না কেন, বুঝলাম না। তালেব মাঝি বলল, মাস্টার সাহেব যখন বলছে অবশ্যই আসবো, একটু দেখি আমরা। তারা হারাধনের বাড়িতে অপেক্ষা করলো অনেক রাত অবধি, কিন্তু যশোদা স্যার এলেন না। মুজিবুর মিয়ার হঠাৎ কেমন অস্থির লাগতে লাগলো। সে আকার ইঙ্গিতে বাড়ি ফেরার কথা বলতে লাগলো। হারাধন আর তালেব মাঝি বারবার বোঝানোর পরও সে শুনল না। তার ভেতরের পাগলামিটা যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। ততক্ষণে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। এতদিনের মেঘলা আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। হারাধন আর তালেব মাঝি নানাভাবে মুজিবুর মিয়াকে বোঝানোর চেষ্টা করলো। বলল, যশোদা স্যার তার সঙ্গে জরুরি কথা বলতে চায়, কিন্তু মুজিবুর মিয়াকে কিছুতেই কিছু বোঝানো গেল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মুজিবুর মিয়া নিজের সঙ্গে গিয়ে আরশিকে বাড়িতে নামিয়ে রেখে আবার ফেরত আসবে। কথা বললে যশোদা স্যার তার সঙ্গে বলবেন, আরশির কি দরকার। হারাধন আবার নৌকা ছাড়ল। গভীর রাতে তারা পৌঁছালো মুজিবুর মিয়ার বাড়িতে। উঠোনে আরশিকে নামিয়ে দিয়ে আবার ফিরতি পথ ধরল তারা। ততক্ষণে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। কেমন গা ছমছমে ভুতুরে অন্ধকার। আরশির একা একা তার ঘরে ঢুকতে ভয় হচ্ছে। শুধু যে অন্ধকার বলেই ভয় হচ্ছে তা নয়, আজকের এই ঘটনার কারণেই ভয় হচ্ছে। ওরা তাদের কেনই বা নিয়ে গেল, আর যশোদা স্যারই বা কেন এলেন না? আবার কোনো বিপদ নয় তো? এমন নানান প্রশ্ন আরশির মনে ঘুরপাক খেতে লাগলো। এই পুরো ঘটনাটা নিয়ে তার ভেতরে এক ধরনের চাপা ভয় কাজ করছে। আজকের দিনটাই যেন কেমন। এখন এই অন্ধকার ঝড় জলের রাতে সে একা একা কি করে থাকবে? নাকি লাইলির ঘরে যাবে? কিন্তু এখন লাইলির ঘরে গেলে লাইলি নির্ঘাত বকবে। কি করবে তাহলে? খোলা বারান্দায় দাঁড়িয়ে আর সে অনেকক্ষণ ভাবল। শেষে সিদ্ধান্ত নিল, বকলে বকুক, সে লাইলির ঘরেই যাবে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সে কোনোভাবেই একা একা ওই অন্ধকারে থাকতে পারবে না। প্রয়োজনে সে লাইলির ঘরের মেঝেতে মাটিতেই শুয়ে থাকবে, তাও লাইলির কাছেই যাবে। আরশি লাইলির ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতরে হারিকেনের মৃদু আলো কাঁপছে। সে খানিক দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল, যেন সাহস সঞ্চার করল। তারপর মৃদুকণ্ঠে লাইলিকে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সে গলার স্বর খানিকটা উঁচু করে আবার ডাকল, কিন্তু এবারও কেউ সাড়া দিল না। আরশির হঠাৎ মনে হলো ভেতরে কেউ একজন কাঁদছে, কিংবা সেই গভীর রাতে নারী কণ্ঠের মতন কেউ একজন গোঙাচ্ছে। ফিসফিস শব্দ হচ্ছে, হাসিও হচ্ছে, চুরির টুংটাং শব্দ শোনা যাচ্ছে। কে ভেতরে? সে এবার দরজা ধাক্কা দিল, একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ দরজা খুলল না। লাইলি কি ঘুমিয়ে পড়েছে? কিন্তু তাহলে এই অদ্ভুত শব্দগুলো কোথা থেকে আসছে? আরশি হেঁটে বাঁ পাশে সরে গিয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে চোখ রাখল। ভেতরের দৃশ্যটা দেখে আরশি প্রথমে কিছুই বুঝল না। তবে সে আবিষ্কার করল তার সারা শরীর মুহূর্তেই কেঁপে উঠেছে। সে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিল, তারপর আবার তাকালো। 10-11 বছরের আরশির জীবনে এই প্রথম এমন দৃশ্য। সে যেন বরফের মতন জমে গেল। হারিকেনের আবছা আলোয় সে দেখল বিছানায় সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে লাইলি, আর লাইলির নগ্ন শরীরের উপর শুয়ে আছে আরেকটা নগ্ন মানুষ। প্রবল ঝড়ো হাওয়ায় ঘরের পেছনের আমগাছটার শুকনো ডাল ভেঙে পড়ল টিনের চালের উপর। সেই শব্দেই কিনা কে জানে। লাইলির উপরে শুয়ে হাঁপাতে থাকা পুরুষ মানুষটা হঠাৎ মুখ তুলে তাকালো, এবং সঙ্গে সঙ্গে মানুষটাকে চিনল আরশি। খাটো মোটা গোফের এই মানুষটাকে সে চেনে। আম্বরী বেগম দূর থেকে একাধিকবার এই মানুষটাকে তাকে দেখিয়েছে। ভয়ঙ্কর খুনি, নৃশংস এই মানুষটার নাম লোকমান। ঘটনার আকস্মিকতায় আরশি হতভম্ব হয়ে গেছে। দুপা সরে এসে বারান্দার উঁচু মাটির ঢিবির প্রান্তে এসে দাঁড়ালো। বাইরের প্রবল বৃষ্টির ঝাপটা এসে লাগলো তার মুখে। সে আধবেজা হয়ে সেই গাঢ় অন্ধকারে
স্থির দাঁড়িয়ে রইল। মাথার ভেতরটাতে অজস্র ঝিঝি পোকারা যেন এক নাগারে ডেকে যাচ্ছে। কি করবে এখন সে? তাকে অবশ্য কিছু করতে হলো না। ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছে লাইলি। খোলা দরজা দিয়ে হারিকেনের আলো এসে পড়েছে লাইলির মুখে। আরশির হঠাৎ মনে হলো তার সামনে লাইলি না, দাঁড়িয়ে আছে ফনা তোলা কোনো এক ভয়ঙ্কর বিষধর সাপ। লাইলি ঠিক সাপের মতো হিস হিস শব্দ করে বলল, তোর বাপ কই? আরশি ভীত বিভ্রান্ত কম্পমান গলায় বলল, আব্বা আসে নাই, আমারে নামাইয়া দিয়া চলে গেছে। লাইলি তীক্ষ্ণ চোখে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ খপ করে আরশির বাহু খামচে ধরে বলল, কি দেখছস তুই? কি দেখছস? আর সেই কথার জবাব দিল না। সে মাথা নিচু করে ফেলল। লাইলি ভয়ঙ্কর রকমের কর্কশ গলায় বলল, যা ঘরে যা, আমি আসতেছি। আরশি চুপচাপ তার ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতরে নিকষ অন্ধকার। সেই অন্ধকারে পা বাড়াতে গিয়েও আরশি থমকে দাঁড়ালো। বিকট শব্দে বাজ পড়ল কাছাকাছি কোথাও। পরপর কয়েকবার বিদ্যুৎ চমকালো। অন্ধকারে দাঁড়িয়ে থাকা আরশির হঠাৎ মনে হলো তার সামনে পেছনে ভয়ঙ্কর বিপদ। এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় তার জানা নেই। তবে সে একটা কথা জানে, তাকে পালাতে হবে। যে করেই হোক এই বাড়ি থেকে তাকে পালাতে হবে, এই মুহূর্তেই। না হলে আজ রাতই হবে তার জীবনের শেষ রাত। ইমাম আকরাম হোসেন বসে আছেন লতু হাওলাদারের দহলিজ ঘরে। তার সামনে লতু হাওলাদার, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না। লতু হাওলাদার বলল, ইমাম সাহেব, সেই দিন ফজরের নামাজের পর যা বলছিলাম, আজকে তার ফাইনাল, বুঝছেন তো? ইমাম আকরাম হোসেন জবাব দিলেন না। লতু হাওলাদার বলল, লোকমানের দলের কেউই গত দিন 15 ধইরা জজাতিপুরে নাই। লোকমানও ছিল না। তারা সবাই গেছে খাসের হাট, অনেক দূরের পথ। কিন্তু গত 2 দিন ধইরা লোকমান একা আসছে লুকায়া। দলের কাউরে কিছু না জানে আসছে। সেই বন্যার কাদাপানি পাড়াইয়া একা একা এত দূর পথ কেন আসছে জানেন? ইমাম সাহেব এবারও কোনো কথা বললেন না। লতা হলদার বলল, সে আসছে মাংসের লোভে। এই জগতে পুরুষ মানুষের জন্য সবচেয়ে বড় লোভ হইল এই মাংসের লোভ, নারী মাংস। এই মাংসের লোভ এড়ানো বড় কঠিন ইমাম সাহেব। ইমাম আকরাম হোসেন চুপ করে অন্ধকারে বসে রইলেন। তার মাথায় তখন কাজ করছিল সেদিন ফজরের নামাজ শেষে লতু হাওলাদারের সেই কথা। লতু হাওলাদার নামাজ শেষে তাকে ডেকে নিয়ে ভয়ঙ্কর কথাটা বলল। ইমাম সাহেব নিজে যে আতাহার তালুকদারকে গিয়ে সেদিনের খবরটা দিয়েছিল এবং মুজিবুর মিয়াকে নিয়ে পালাতে সাহায্য করেছিল, এই কথা লতু হাওলাদার আগে ভাগে আঁচ করতে পেরেছিল। কিন্তু ইমাম সাহেবের সঙ্গে তার কোনো শত্রুতা নেই বলেই বিষয়টা লতু হাওলাদার কাউকে বলেনি। এই কথা যদি একবার লোকমান গ্রুপের কারো কানে যায়, তাহলে ইমাম সাহেবের পরিণতি কি হবে তা সহজেই অনুমেয়। তার শাস্তি হবে মুজিবুর মিয়ার চেয়েও ভয়াবহ। লোকমান গ্রুপ তাকে বাঁচিয়ে রাখবে না, এটা নিশ্চিত। তবে মেরে ফেলার আগে কি করবে সেটা ভেবে প্রচন্ড আতঙ্কে ইমাম আকরাম হোসেন শিউরে উঠেছিলেন। লতু হাওলাদার সেদিন ফজরের নামাজের পর তাকে ডেকে নিয়ে শেষ যেই কথাগুলো বলেছিল তা ছিল আরো ভয়ঙ্কর। সে বলেছিল, আমি এই যে আপনার এত বড় একটা উপকার করতেছি, এই গোপন কথা লোকমান গ্রুপকে বলতেছি না, আপনার জীবন কিন্তু বাঁচাই রাখতেছি। এইটার বিনিময়ে আপনি আমারে কি দিবেন? ইমাম সাহেব ভয়ে কুকড়ে যাওয়া গলায় বলেছিলেন, হাওলাদার সাহেব, আমার ক্ষমতা অতি সামান্য। তবে কেউ যদি জীবনে আমার এতটুকু উপকারও কখনো করেছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তার সেই উপকারের ঋণ শোধ করার। আমারে বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? লতু হাওলাদার ফট করে বলে বসেছিল, যদি মানুষ খুন করতে বলি? ইমাম আকরাম হোসেন দপ করে নিভে গিয়েছিলেন। তিনি লতু হাওলাদারকে চেনেন। লতু হাওলাদার ফালতু কথা বলার মানুষ নন। সে তার জীবনে কখনো স্বার্থ ছাড়া কোনো কাজ করেনি। ইমাম সাহেব সঙ্গে সঙ্গেই বুঝলেন, লতু হাওলাদার যেহেতু আতাহার তালুকদারের পালানোর ঘটনায় তার যুক্ত থাকার ঘটনা জেনেও এতদিন কিছুই বলেনি, তার মানে তাকে নিয়ে লতু হাওলাদারের বড় কোনো পরিকল্পনা আছে। কিন্তু সেই পরিকল্পনা যে মানুষ খুন,
সেটা তিনি বোঝেননি। তারপরও সেই দিন সেই ভোর রাতে লুতো হাওলাদারের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলেন ভয়ঙ্কর কিছু করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই গ্রাম তাকে ছাড়তে হবে, না হলে বিপদ, ভয়াবহ বিপদ। কিন্তু তিনি এটাও জানতেন লুতো হাওলাদারের চোখ থেকে হুট করে পালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে এখন থেকে তাকে চোখে চোখে রাখবে। ইমাম সাহেবকেও থাকতে হবে সুযোগের অপেক্ষায়। কিন্তু আজ এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এসে এভাবে লুতো হাওলাদার তাকে ডেকে পাঠাবে, এটা ইমাম সাহেব ভাবেননি আজ রাতেই এমন একটি অসম্ভব এবং ভয়ঙ্কর কাজ লুতো হাওলাদার তাকে করতে বলবে। সেটাও লুতো হাওলাদার অন্ধকারেই দাখানা বের করলো। লম্বা ছিপছিপে রামদা, ব্লেডের মতন ধারাল দাখানা সে ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে বলল, গত কুরবানিতে জজাতিপুর গায়ে কয়খানা গরু জবাই করেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বললেন, মনে নাই হাওলাদার সাহেব। লুতো হাওলাদার বলল, সবাই আপনার মতন গরু জবাই করতে পারে না ইমাম সাহেব। আপনি গরু জবাই কাজে বড়ই উস্তাদ লোক। এই দাওখান দিলাম, রামদাও, স্পেশাল অর্ডার দিয়ে বানাইছি। আজকেই খালি এইটা দিয়া মানুষের গলা কাটবেন, বাদ বাকি জীবনে কাটবেন গরুর গলা। আল্লাহর নাম নিয়া কুরবানির গরুর গলা কাটবেন, বড়ই সওয়াবের কাজ। ইমাম সাহেব কাপা কাপা গলায় বলেন, হাওলাদার সাহেব, আমি আপনার। লুতো হাওলাদার তাকে থামিয়ে দিয়ে বলল, এখন কথা বলনের সময় নেই ইমাম সাহেব, এখন কামকরণের সময়। যা বলি মন দিয়ে শোনেন। সুজা মুজিবুর মিয়ার বাড়িতে চলে যাইবেন। এই ঝড় বৃষ্টির রাইতে কেউ জায়গা নাই। জায়গা আছে খালি মুজিবুর মিয়ার বউ লাইলি আর তার নাগর লোকমান। ঘরের পাশে গিয়া খাপটি মেরে বসে থাকবেন। ভেড়ার ফাঁক দিয়ে তাকাইলে অবশ্য বিনা পয়সায় সিনেমাও দেখতে পাইবেন। তারপর তাদের সিনেমা শেষ হইলে দেখবেন লোকমান কখন বাইর হয়। রাইতে সে প্রস্রাব পায়খানার জন্য বাইরে আসবই, অপেক্ষায় থাকবেন। অনেকক্ষণ অন্ধকারে ঘাপটি মেরে থাকনের কারণে আপনি তারে দেখবেন একদম পুষ্ট। খুব কাছে গেলেও সে আপনারে খেয়াল করব না। একটা মাত্র কোপ দেবেন, এক কূপেই কাম সারা। আপনি চোখের পলকে গরু জবাইকরণের লোক, মানুষ জবাইকরণ তো আপনার কাছে দুধ ভাত। কি ভুল বললাম? ইমাম আকরাম হোসেন অনুভব করলেন তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তিনি এ কার সামনে বসে আছেন? কিন্তু তার সামনে আর কোনো উপায় নেই। ইমাম আকরাম হোসেন সেই তুমুল ঝড় জলের রাতে বিশাল রামদা হাতে বেরিয়ে এলেন অন্ধকার রাস্তায়। তার গন্তব্য মুজিবুর মিয়ার বাড়ি। তার উদ্দেশ্য লোকমানকে খুন করা, ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকমানকে। আরশি তার ঘরের চৌকাঠ পেরোল না। সে লাফ দিয়ে পড়ল উঠোনের গাঢ় অন্ধকারে। জমে থাকা বৃষ্টির পানিতে ছপ করে শব্দ হলো। ভেতরের ঘর থেকে লাইলির চেঁচানো কণ্ঠস্বর শুনতে পেল, লোকমান, তাড়াতাড়ি আসো, খুব তাড়াতাড়ি, নইলে কিন্তু সর্বনাশ হইয়া যাইব। ওই মাইয়ারে তুমি চেনো না, দেখতে অতটুকু হইলে কি হইব, সাক্ষাৎ ইবলিশ। আরো কি কি কথা বলছিল লাইলি কে জানে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে বাড়ির সামনে মূল রাস্তায় উঠল। কিন্তু এখন কই যাবে সে? সে জানে না সে কই যাবে। সে শুধু জানে তাকে ছুটতে হবে, ধরাছোঁয়ার বাইরে যেতে হবে। এখন থামলেই বিপদ। তার পেছনে ধাওয়া করে আসছে মূর্তিমান মৃত্যু। সে সেই গাঢ় অন্ধকারে বাতাসের মতো ছুটল, হোঁচট খেয়ে পড়ল, আবার উঠল, আবার ছুটল, আবার হোঁচট খেয়ে পড়ল, উঠল, দৌড়ালো। বৃষ্টির গতি আরো বেড়েছে। শো শো করে পাগলাটে হাওয়া বইছে। আর সে কতক্ষণ ছুটেছে সে জানে না। তবে সে আবিষ্কার করলো সে চলে এসেছে জজাতিপুর বাজারে। কিন্তু এরপর সে কোথায় যাবে? একটা টিনের বেড়ার ঘরের আড়ালে দাঁড়িয়ে খানিক দম নিল সে। এই মুহূর্তে কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আর সে ঝট করে মুখ ঘুরিয়ে তাকালো। গলির মুখে কুকুরটা বসে আছে। প্রবল বৃষ্টিতে যুবধুব অবস্থা। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে কুকুরটা নড়ছে না, ঠায় বসে আছে। গায়ে নতুন ইলেকট্রিসিটি এসেছে। ইলেকট্রিকের লাইন এখনো বাড়ি বাড়ি যায়নি। তবে বাজারের মাঝখানে বিশাল ইলেকট্রিসিটির পিলার। সেই পিলারের মাথায় রাতের বেলা বাতি জ্বলে, লাল আলো। আরশি সেই লাল আলোর নিচে ভোলানাথের সেলুনের সামনে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দুর্যোগের রাতে সে কোথায় যাবে?
তার ফ্রক চুইয়ে পানি পড়ছে। সে মাথা নিচু করে সেই পানির দিকে তাকিয়ে রইল। কুকুরটা বার দুই ঘেউ ঘেউ করে ডাকল। বিকট শব্দে বিদ্যুৎ চমকালো, দমকা হাওয়া বইল, কিন্তু আর সে মুখ তুলল না। সে তাকিয়ে আছে তার পায়ের দিকে। টুপ টুপ করে পানি ঝরে পড়ছে তার ফ্রকের প্রান্ত চুইয়ে। সে হঠাৎ আবিষ্কার করল তার পায়ের উপর টুপটাপ ঝরে পড়া পানির কিছু ফোঁটা উষ্ণ। সে হাতের উল্টো পিঠে চোখের কোনা মুছতে গিয়েও থমকে গেল। না, আজ সে কাঁদবে, শুধু আজই সে কাঁদবে। এই জীবনে আর কখনো সে কাঁদবে না, কখনো না। আর সে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, তীব্র চিৎকার। সে কাঁদতেই থাকলো, তার জীবনের শেষ কান্না। এরপর বাকি জীবন সে আর কাঁদবে না। আর সে কাঁদল, এই চরাচর ভাসিয়ে নেওয়া বৃষ্টির মতোই সে কাঁদল। তার বুকের ভেতর জমে থাকা সব কান্না। তার এই কান্নার শব্দ কেউ শুনল না, কেউ না। শুধু গলির মোড়ে ঠায় বসে থাকা যুবতবু কুকুরটা তার দিকে তাকিয়ে রইল। আর সে মাথা তুলে তাকালো। ভোলানাথের বন্ধ সেলুনের সামনে কাঠের খুঁটি। সেই খুঁটির গায়ে হাতের তালুর সামনে ছোট এক চিলতে আয়না। ঝাপসা হয়ে যাওয়া সেই আয়নার দিকে তাকিয়ে খানিক স্থির দাঁড়িয়ে রইল আরশি। তারপর ধীর পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার ভেতরে আবছা একটা মানুষ। গতকাল অবধি দেখে আসা সেই একই চোখ, সেই একই নাক, সেই একই মুখ, একই চেহারা। কিন্তু গতকালের সেই আরশি আর এই মানুষটি কি এক? এই মানুষটাকে কি সে চেনে? আরশির হঠাৎ মনে হলো এই জগতে কেউ কাউকে চেনে না। এই জগৎ আয়নার মতন, উল্টো জগৎ। এখানে সবকিছু উল্টো। এই উল্টো জগতের নাম আসলে আরশিনগর। ইমাম আকরাম হোসেন যখন মুজিবুর মিয়ার বাড়ির সামনে এলেন, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে রাস্তায় উঠে এলো আরশি। এই অন্ধকারেও আরশিকে চিনতে ভুল হলো না ইমাম সাহেবের। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও বুঝলেন না কি করবেন। তবে এটা তিনি স্পষ্টই বুঝতে পারছেন যে আরশির বিপদ, ভয়ঙ্কর কোনো বিপদ। এর খানিক বাদে আরো একজনকেও মুজিবুর মিয়ার বাড়ি থেকে বের হলো। তার সামনে দিয়ে পানিতে ছপছপ শব্দ চলে গেল। ইমাম সাহেবের বুঝতে অসুবিধা হলো না যে এই মানুষটা লোকমান। লোকমানের ডান পায়ে গুলি লেগেছিল। সেই থেকে ডান পায়ে খুব একটা জোর পায় না সে। ফলে এই ঘুটঘুটে অন্ধকার আর কাদা বৃষ্টির রাতে ঠিকমতো ছুটতে পারছিল না সে। ইমাম সাহেবের হাতে রামদাখানা নেই। তার সঙ্গে আছে ছোটখাটো একটা ব্যাগ। ব্যাগ ভর্তি তার প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি আসার পথে মসজিদ থেকে এই ব্যাগখানা নিয়ে এসেছেন, আর রামদাখানা ফেলে দিয়ে এসেছেন মসজিদের সামনের পুকুরে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ রাতেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন। যে করেই হোক আজ রাতেই তাকে পালাতে হবে। তবে তার আগে কিছু কথা বলে যেতে চাইছিলেন মুজিবুর মিয়াকে, বিশেষ করে আজকের এই কথাগুলো। লোকমান আর লাইলির সম্পর্কের কথাটা অন্তত মুজিবুর মিয়াকে জানিয়ে দিয়ে যেতে চাইছিলেন তিনি। কিন্তু এখন কি করবেন? মুজিবুর মিয়া কি তাহলে বাড়িতে নেই? সেটা নিয়ে অবশ্য পরেও ভাবা যাবে। তবে সবার আগে যেটা করতে হবে তা হলো আরশিকে বাঁচাতে হবে। যে কোনোভাবেই হোক আরশিকে বাঁচাতেই হবে। তিনি জানেন না লুকমানের মতন মানুষের হাত থেকে তিনি আরশিকে কিভাবে বাঁচাবেন। তার মনে হলো দাখানা পুকুরে ফেলে দেওয়া ভুল হয়েছে, বিরাট ভুল। তবে ইমাম আকরাম হোসেন তারপরও ছুটলেন জজাদিপুর বাজারের দিকে। পুরো বাজার চষেও আরশিকে কোথাও খুঁজে পেল না লোকমান। আরশি যেন ভোজবাজির মতন হাওয়ায় মিশে গেল। পুরো বাজার জুড়ে কয়েকবার চক্কর দিল সে। তারপর ছুটল বাজারের উত্তরে আতাহার তালুকদারের বাড়ির দিকে। বর্ষায় চারদিকে থই থই পানিতে ডুবে গেছে। ওই একটা দিকে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ নেই এত রাতে। লোকমান যতটা সম্ভব দ্রুত উত্তরে ছুটল। আরশি লুকিয়েছিল ভোলানাথের সেলুনের পাটাতনের নিচে, অন্ধকার জায়গাটায়। সে যখন বের হলো তার সারা শরীর তখন কাদা পানিতে মাখামাখি। ইমাম আকরাম হোসেন দাঁড়িয়েছিলেন ইলেকট্রিসিটির পিলারটার নিচে। আরশি তাকে প্রথম দেখল। তার আর তখন অত কিছু ভাবার অবস্থা নেই। সে তখন ঘোরগ্রস্ত এক মানুষ, তীব্র আতঙ্কে দিশেহারা। সে ইমাম সাহেবের দিকে অর্ধেকটা পথ দৌড়ে এসে হঠাৎ লুটিয়ে পড়ল কাদায়। ইমাম সাহেব যখন তাকে তুললেন তখন আরশির শরীর থরথর করে কাঁপছে। সে বিড়বিড় করে একটা কথাই বলছে, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই।
ইমাম আকরাম হোসেন বুদ্ধিমান মানুষ। তিনি যা বোঝার বুঝে নিলেন। আরশিকে কাঁধে করে নিয়ে তিনি নেমে এলেন যযাতিপুর বাজার পেরিয়ে নদীর ঘাটে। সেখানে সারি সারি নৌকা বাঁধা। তিনি দেখে শুনে একখানা ছাওয়ালা নৌকায় উঠে পড়লেন। বিপত্তি বাঁধালো তালা। গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে তালা মেরে বেঁধে রাখা হয়েছে নাওগুলো। অবশ্য তালা ভাঙতে খুব একটা বেগ পেতে হলো না তার। আরশিকে ছাইয়ের ভেতর শুয়ে রেখে নৌকা ছাড়লেন ইমাম সাহেব। কিন্তু কোথায় যাবেন তিনি? আরশি বা তার কারো জন্য আর যযাতিপুর থাকা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যযাতিপুর মানেই এখন তাদের জন্য অবধারিত মৃত্যু। সুতরাং যতটা দূরে যাওয়া যায় ততই ভালো। ইমাম সাহেব হঠাৎ সিদ্ধান্ত নিলেন তিনি নৌকা বেয়ে নদীর ওপারে আড়াআড়ি চলে যাবেন। গন্তব্য রাঙ্গা রোড। রাঙ্গা রোড থেকে কোনো একটা ব্যবস্থা করে নেবেন। আর সে রাঙ্গা রোড যেতে পারে, লোকমান এটা ধারণাও করতে পারবে না। ইমাম সাহেব রাঙ্গা রোড থেকে সোজা চলে যাবেন শরীয়তপুরে, তার গ্রামের বাড়ি। তারপর বাকিটা ভাবা যাবে। ইমাম আকরাম হোসেন আল্লাহর নাম নিয়ে বৈঠা ডুবালেন পানিতে। তখন শো শো করে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। উত্তাল হয়ে উঠেছে নদী। তুমুল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চরাচর। নিকষ অন্ধকারে ঢেকে আসছে রাতের পৃথিবী। সেই ভয়াবহ দুর্যোগের রাতে ওই অন্ধকার অসীম মহাশূন্যের ওপারে বসে কেউ একজন হয়তো লিখে চলেছেন অন্য এক গল্প। সেই গল্পে হয়তো লিখে চলেছেন আরশির জীবনের আরেক অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন নবম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।